শিক্ষার্থীরা তোমরা দেখো এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়েছে এবং হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত প্রসারিত হচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে আজকে আমি তোমাদেরকে জানাবো। এখন তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে তোমরা দেখছো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে মানব দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে। মানব দেহে কি কি প্রক্রিয়ায় রক্ত সংবহন সংঘটিত হয় সেই বিশেষ প্রক্রিয়াগুলো নিয়েও আমি তোমাদেরকে আজকে জানাবো। তাহলে শিক্ষার্থীরা দেখে নিই আজকের পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে তা হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ কি তা বলতে পারবে, হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলোর কাজ জানতে পারবে, হার্টবিট কি তা বলতে পারবে, কার্ডিয়াক চক্র বর্ণনা করতে পারবে এবং সবশেষে মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত প্রসারিত হয়ে সমগ্র দেহে রক্ত সঞ্চালন ঘটায়। এতে প্রচন্ড গতিতে রক্ত কি হয় দেহে প্রবাহিত হয়। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই কি হয় হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এই ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ কোনো স্নায়ুতন্ত্র বা হরমোন অথবা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই কি হয় হৃদস্পন্দন তৈরি হয়। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড যদি দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় তখন দেখা যায় যে এটা যদি অক্সিজেন সমৃদ্ধ কোনো লবণ দ্রবণে 37°C তাপমাত্রায় রেখে দেওয়া হয় তখন দেখা যায় যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই কিছু সময় পর্যন্ত এই হার্টবিট চলতে থাকে। প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃৎপেশি মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী। এই হৃৎপিণ্ডের এই বিশেষ ধরনের পেশিগুলোকে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলা হয়, যারা কিনা এই হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলো 4 ধরনের। 1 নাম্বার সাইনোঅ্যাট্রিয়াল নোড। দেখো তোমরা সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে তরঙ্গ প্রবাহিত হয়ে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যাচ্ছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডেল অফ হিসে যাচ্ছে, বান্ডেল অফ হিস থেকে তার দুটো শাখায় প্রবাহিত হচ্ছে, এরপরে যাচ্ছে পার্কিনজি ফাইবারে। এগুলোই হচ্ছে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের ধারা। হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলোর বর্ণনা। প্রথমেই সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে সংক্ষেপে SAN বা SA নোডও বলা হয়। এটি ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা ক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ, চিত্রেই দেখা যাচ্ছে। এগুলো 10 থেকে 15 মিলিমিটার লম্বা, 3 মিলিমিটার চওড়া এবং 1 মিলিমিটার পুরু। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে মিনিটে 70 থেকে 80 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করে হৃৎপিণ্ডের বাকি অংশে ছন্দকে নিয়ন্ত্রিত করে থাকে। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কি হয় হার্টবিট শুরু হয়। এই অ্যাকশন পটেনশিয়াল ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরূপ উত্তেজনার একটি ছোট তরঙ্গ হৃৎপেশির দিকে কি হয় অতিক্রান্ত হয়। তখন কি হয় এই অ্যাকশন পটেনশিয়াল যখন ছড়িয়ে যায় তখনই কি হয় অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে গেলে অ্যাট্রিয়ামের সংকোচন হয়। এই সাইনোঅ্যাট্রিয়াল নোডকে প্রাকৃতিক পেসমেকার বা ছন্দ নিয়ামক বলা হয়। প্রতিটি উত্তেজনার তরঙ্গ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসাবেও এটা কি করে কাজ করে।
অনেক সময় দেখা যায় যে এই সাইনোঅ্যাট্রিয়াল নোড এর কার্যকারিতা যখন কমে যায় তখন ক্লান্তি এবং শ্বাসকষ্ট অনুভব হয়, যাকে কি বলা হয়? ইস্কেমিয়া বলা হয়। 2 নাম্বার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সংক্ষেপে এভিএন বা এভি নোড বলা হয়। তাহলে দেখো এটি কোথায় অবস্থিত? এটি ডান অলিন্দের মধ্যবর্তী আন্ত অলিন্দ পর্দার পেছনের অংশে করোনারি সাইনাসের ছিদ্রের একেবারে কাছাকাছি অবস্থান করে। এভি বান্ডেলের মাধ্যমে হৃদ উদ্দীপনার ঢেউ অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? ভেন্ট্রিকলে প্রবাহিত হয়। সাইনোঅ্যাট্রিয়াল নোডের স্পন্দন প্রবাহকে গ্রহণ করে এবং নিজেও প্রতি মিনিটে 40 থেকে 60 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করতে সক্ষম হয়। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলারে এই উদ্দীপনা ঢেউ পরিবহনে 0.15 সেকেন্ড দেরি হয়। অর্থাৎ কি হয়? এই ভেন্ট্রিকুলার সিস্টল শুরুর আগেই অ্যাট্রিয়ামের সিস্টলটা সম্পূর্ণ হয়। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে সংরক্ষিত পেসমেকার বলা হয়, কারণ কোনো কারণে যদি সাইনোঅ্যাট্রিয়াল নোড হৃদস্পন্দন প্রবাহ বা বৈদ্যুতিক স্পন্দন সৃষ্টি করতে সক্ষম না হয় তখন এভিএন এটা সৃষ্টি করে। 3 নাম্বার, বান্ডেল অফ হিস। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে মিনিটে 36 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম এভিয়ান থেকে উৎপন্ন যে হৃৎপিণ্ডের সংযোগী কলা দুভাগে বিভক্ত হয়ে ডান এবং বাম নিলয়ের প্রাচীরে বিস্তৃত হয়েছে এবং এভিয়ান থেকে উৎপন্ন স্পন্দনকে অ্যাট্রিয়ামে থেকে ভেন্ট্রিকলে ছড়িয়ে দিতে সক্ষম, তাদেরকে বলা হয় কি? বান্ডেল অফ হিস। এখানে তোমরা বুঝতে পারছো যে বান্ডেল অফ হিসের কাজটি হচ্ছে কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে হৃদস্পন্দনের ঢেউ নিয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে এটা সঞ্চারিত করবে। এখন দেখব পার্কিনজি তন্তু, যাকে বলা হয় পার্কিনজি ফাইবার। আমরা একটু আগেই দেখেছিলাম বান্ডেল অফ হিসের দুটো শাখায় বিভক্ত হয়েছিল, একটি ডান একটি বাম। এই বান্ডেল অফ হিস এর শেষ প্রান্ত সূক্ষ্ম তন্তুতে রূপান্তরিত হয়ে ভেন্ট্রিকলের পেপিলারি পেশিতে এবং পার্শ্ব প্রাচীরে ছড়িয়ে পড়ে। এটা যখন বিন্যস্ত হয় তখন 30 থেকে 35 বার অর্থাৎ মিনিটে 30 থেকে 35 বার স্পন্দন সৃষ্টি করতে সক্ষম ও হৃদস্পন্দন প্রবাহকে দ্রুত নিলয়ের পেশিতে ছড়িয়ে দিতে পারে বলে এদেরকে পার্কিনজি তন্তু বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে এভিয়ান থেকে হৃদস্পন্দনের ঢেউ আস্তে আস্তে নিচের দিকে নামে, অর্থাৎ এই আন্তঃলিঙ্গ পর্দাতে অবস্থিত বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিসে আস্তে আস্তে নিচের দিকে নেমে কোথায় যাচ্ছে? ভেন্ট্রিকলের পেপিলারি পেশিতে এবং ভেন্ট্রিকলের প্রাচীরে। এই ভেন্ট্রিকলের পেপিলারি পেশিতে এটা যখন যায় তখন সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুতে পরিণত হয়। হৃদস্পন্দনের ঢেউ যখন এই পেপিলারি পেশিতে চলে আসে তখন কি হয়? ভেন্ট্রিকল দুটির সংকোচন ঘটে। তাহলে এতক্ষণ আমি যা বললাম এগুলোই ছিল কি হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের দশাসমূহ বা কার্ডিয়াক চক্র। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের অ্যাট্রিয়া ও ভেন্ট্রিকল দুটি পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে হৃদস্পন্দন বা হার্টবিট বলা হয়। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার। সদ্যজাত ভ্রূণের
হৃদগতি মিনিটে 140 থেকে 150 বার। ব্যায়াম ও দৈহিক পরিশ্রম করলে এই হৃদগতি বৃদ্ধি পায়। আবার আমরা যখন বিশ্রাম নেই এবং নিদ্রা যাই তখন এই হৃদগতিটার কিছুটা কমে আসে। প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় একেই বলা হয় কার্ডিয়াক সাইকেল বা হৃদ চক্র। যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল হবে কত? 60/75 অর্থাৎ 0.8 সেকেন্ড। স্বাভাবিকভাবে অ্যাট্রিয়াল চক্র ও ভেন্ট্রিকুলার চক্র উভয়ের স্থিতিকালই হবে 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্র চলাকালীন কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন হয় তা 4টি ঘটনাবলীর মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। এই 4টি ধাপ হলো 1 নাম্বার অ্যাট্রিয়ামের ডায়াস্টল, 2 নাম্বার অ্যাট্রিয়ামের সিস্টল, 3 নাম্বার ভেন্ট্রিকলের সিস্টল, 4 নাম্বার ভেন্ট্রিকলের ডায়াস্টল। এই 4টি ধাপ এখন আমি তোমাদেরকে জানাবো। প্রথম ধাপ অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এই সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম। এই প্রসারণ অবস্থায় যখন থাকে তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাদ্বয় বন্ধ থাকে এবং এই হৃৎপিণ্ডের প্রসারণ অবস্থায় অ্যাট্রিয়ামের মধ্যবর্তী চাপ কম থাকে, ফলে দেহের বিভিন্ন অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে এবং ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। যখন অ্যাট্রিয়াম দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হয় তখনই কি হয়? অ্যাট্রিয়ামের সিস্টল শুরু হয়। এই অ্যাট্রিয়ামের ডায়াস্টল এই দশার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পর অ্যাট্রিয়ামের সিস্টল সম্পন্ন হয়। এখানে অ্যাট্রিয়াম দ্বয় যখন রক্ত দ্বারা পূর্ণ হয় তখন উভয় অ্যাট্রিয়াম সংকুচিত হয়। ডান অ্যাট্রিয়ামের এই সংকোচনের ঢেউ বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে। এই সংকোচনের সূত্রপাত হয় ডান অ্যাট্রিয়ামের সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে। এর ফলে কি হয়? ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা খুলে যায়। ফলে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকলে এবং বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই দশার 0.1 সেকেন্ড স্থায়ী হয়। এই অ্যাট্রিয়ামের সিস্টল দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটি হচ্ছে গতিশীল পর্যায়, যেটা কিনা যাকে বলা হয় যে অ্যাট্রিয়ামের প্রথমার্ধে কি থাকে? সংকোচন বল বেশি থাকে, ফলে এর এই যে স্থিতিকাল সেটি হচ্ছে 0.05 সেকেন্ড। এবং 2 নম্বর হচ্ছে গতিহীন পর্যায়। এই পর্যায়ে ফোর্সটা কি হয়? আস্তে আস্তে কমে যায়, ফলে কি হয়? খুব কম পরিমাণে রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই দশারও স্থিতিকাল হচ্ছে 0.05 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি 0.05 সেকেন্ড এবং 0.05 সেকেন্ড এই দুটো মিলেই হচ্ছে কি 0.1 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল সম্পন্ন হচ্ছে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে। অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই সংঘটিত হবে কি? ভেন্ট্রিকলের সিস্টল। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাদ্বয় সজোরে বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপাটিকাদ্বয় খুলে যায়। এই সময় লাভ সদৃশ একটি প্রথম শব্দের সৃষ্টি হয়। এই ভেন্ট্রিকলের চাপ বেড়ে যাওয়ার ফলে কি হয়? ভেন্ট্রিকলের বাইরে রক্ত নির্গত হয়। এর ফলে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে এবং বাম ভেন্ট্রিকল থেকে
অ্যাওর্টা দিয়ে রক্ত দেহে প্রবেশ করে। এই দশার সময়কাল 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকলের সিস্টলের পরপরই সম্পন্ন হবে ভেন্ট্রিকলের ডায়াস্টল। এই দশার সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকল দুটি প্রসারিত হবে এবং এর মধ্যস্থ চাপ কমতে থাকে। ফলে কি হয়, এই অ্যাওর্টা এবং পালমোনারি ধমনী দিয়ে যে রক্ত প্রবেশ করেছিল সেই রক্তের কিছুটা রক্ত আবার কি করে ফিরে আসতে চায়। তখন এই সেপিলুনার কপাটিকা দ্বয় সজোরে শব্দ করে বন্ধ হয়ে যায়। এই সময় দ্বিতীয় আরেকটি শব্দ অর্থাৎ ডাব সদৃশ একটি শব্দের সৃষ্টি হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম কি ভেন্ট্রিকুলার সিস্টলে লাভ সদৃশ একটি শব্দের সৃষ্টি হয়েছিল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলে ডাব শব্দের একটি শব্দের সৃষ্টি হয়েছিল। ভেন্ট্রিকুলার এই প্রসারণটা তখনও অব্যাহত থাকে। ফলে কি হয়, এর চাপ ক্রমশ কমতে থাকে এবং এই চাপ যখন অ্যাট্রিয়ামের চাপের নিচে নেমে যায় তখন এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রদ্বয় খুলে যায়। ফলে অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করে। অর্থাৎ আবারও সে একইভাবে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে ভেন্ট্রিকল দুটি পূর্ণ হয়ে যায়। সামান্য কিছু বিশ্রামের পরপরই আবার কি হয়, ভেন্ট্রিকল দ্বয়ের সিস্টল শুরু হয়। এইভাবে পর্যায়ক্রমিকভাবে এই চক্র চলতে থাকে। একেই বলা হয় কার্ডিয়াক সাইকেল। শিক্ষার্থীরা, আমি এখন একটি ভিডিও দেখাচ্ছি, যেটি দেখলে তোমরা পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। তোমরা দেখো, হৃৎপিণ্ডের পেসমেকারকে আমরা বলেছিলাম ছন্দ নিয়ামক বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, অথবা একে বলা হয় এসএ নোড। এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল যেটা অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে তৈরি হবে, এই তরঙ্গ প্রবাহিত হয়ে কোথায় যাবে, উত্তেজনার তরঙ্গ প্রবাহিত হয়ে বাম অ্যাট্রিয়ামে যাবে এবং ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে পড়ার সাথে সাথে অ্যাট্রিয়াম দ্বয় সংকুচিত হবে। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এই ঢেউ পরিবহনে 0.1 সেকেন্ড দেরি হয়। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে এই তরঙ্গ, উত্তেজনার তরঙ্গ আস্তে আস্তে নিচের দিকে বান্ডেল অফ হিস তার দুটি শাখা এবং ভেন্ট্রিকলের প্রাচীরে এটা ছড়িয়ে পড়বে, অর্থাৎ পার্কিনজি ফাইবারে ছড়িয়ে পড়ার সাথে সাথে ভেন্ট্রিকল দ্বয় সংকুচিত হবে। এর ফলে কি হয়, অ্যাট্রিয়াম দ্বয়ে যখন এই উত্তেজনার তরঙ্গ পরিবাহিত হয় তখন অ্যাট্রিয়াম দ্বয় রক্ত দিয়ে পূর্ণ হয়ে যায়। অ্যাট্রিয়াম দ্বয় রক্ত দিয়ে পূর্ণ হওয়ার সাথে সাথে ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা দ্বয় খুলে যায় এবং ভেন্ট্রিকল দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হয়। ভেন্ট্রিকল দ্বয় যখন সংকুচিত হয় তখন পালমোনারি ধমনী এবং অ্যাওর্টা দিয়ে রক্ত বাইরে নির্গত হয়। এইভাবে এই চক্রাকারে এই চক্রটা চলতে থাকে, পর্যায়ক্রমে এইভাবে চলতে থাকে এবং এইভাবেই আমাদের কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলো কিভাবে কাজ করেছে এবং হৃৎপিণ্ড কত দ্রুততার সাথে এই কার্ডিয়াক সাইকেল সম্পন্ন করলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা দেখে ভালোভাবে এই প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে বলবো মানবদেহে রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশন অফ হিউম্যান বডি। মানুষের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। এখানে বদ্ধ মানেই হচ্ছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালীর মাধ্যমে সঞ্চালিত হয়ে অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করে। মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুটি বর্তনী বা চক্রের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, যথা সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। এই ধরনের দ্বিচক্রী সংবহনকে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন। মানবদেহে 4 ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া সংঘটিত হয়। 1 নাম্বার সিস্টেমিক, 2 নাম্বার পালমোনারি, 3 নাম্বার পোর্টাল, 4 নাম্বার করোনারি সংবহন। এখন আমি তোমাদেরকে এই 4 ধরনের সংবহন নিয়ে বলবো। এখন সিস্টেমিক ও পালমোনারি সংবহন।
প্রথমেই বলবো সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন বলতে আসলে বোঝায় যেটা, সেটা হচ্ছে কি সিস্টেমিক সংবহনটি শুরু হয় বাম ভেন্ট্রিকল থেকে। যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে সারা দেহে প্রবাহিত হবে এবং প্রবাহিত হয়ে বিভিন্ন অঙ্গে পৌঁছাবে এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিয়ামে আবার ফিরে আসবে, সেটাকেই বলা হচ্ছে কি সিস্টেমিক সংবহন। তাহলে সিস্টেমিক সংবহনের শুরুটা হবে কোথা থেকে? বাম ভেন্ট্রিকল থেকে। এরপরে আমরা জানি বাম ভেন্ট্রিকল থেকে কিসের উৎপত্তি? অ্যাওর্টার উৎপত্তি। এই অ্যাওর্টা দিয়ে বাম ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন রক্ত অ্যাওর্টা দিয়ে কোথায় যাবে? দেহের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুতে যাবে। সেখানে গিয়ে রক্ত ধমনিকা, তারপরে কৈশিক জালিকায় প্রবেশ করবে। এরপরে সেই সব কৈশিক জালিকা থেকে রক্ত আবার কি হবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে অর্থাৎ সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে কোথায় আসবে? ডান অ্যাট্রিয়ামে আসবে। এরপরে রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবে। এই যে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে প্রবাহিত হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, এটাকেই বলা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এই সার্কুলেশনটা সম্পন্ন হতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে সিস্টেমিক সার্কুলেশনের কাজটা কি আমরা বুঝতে পারছি। রক্ত কি করে? দেহকোষে চারপাশে অবস্থিত কৈশিক জালিকায় অতিক্রম করে কোষে অক্সিজেন সমৃদ্ধ খাদ্যসার, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে এবং একই সাথে কি করছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোষ থেকে অপসারিত করছে। এরপরে হচ্ছে পালমোনারি সংবহন। পালমোনারি সংবহনটা হচ্ছে যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে প্রবেশ করবে এবং ফুসফুস থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে আসবে, সেটি হচ্ছে কি পালমোনারি সংবহন। তাহলে পালমোনারি সংবহনের শুরু হচ্ছে কোথা থেকে? ডান ভেন্ট্রিকল থেকে। এখানে ডান ভেন্ট্রিকলে পালমোনারি ধমনির উৎপত্তি। তাহলে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাবে? পালমোনারি ধমনিতে প্রবেশ করবে। পালমোনারি ধমনি থেকে রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত চলে যাবে কোথায়? ফুসফুসে। ফুসফুসে গিয়ে এখানে অ্যালভিউলাসে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা কি হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হবে। এরপরে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত দুই ফুসফুস থেকে 4টি পালমোনারি শিরা দিয়ে কোথায় আসবে? বাম অ্যাট্রিয়ামে আসবে। এরপরে বাম অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে। এই সার্কুলেশনটাকে বলা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশনের ফলে কি হচ্ছে? কাজটা কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি হচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হচ্ছে। পোর্টাল সংবহন। সিস্টেমিক ও পালমোনারি এই দুটি সংবহন চক্র ছাড়াও অনেক মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায় রক্ত চলার পথে কিছুটা পার্শ্বপথ অতিক্রম করে। এসব ক্ষেত্রে দেখা যায় কি কোনো অঙ্গের কোষিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার সময় মাধ্যমিক কোনো একটা অঙ্গে প্রবেশ করে এবং সেখানে কি করে? পুনরায় কোষিক জালিকায় বিভক্ত হয়। এই ধরনের সংবহনকে বলা হয় পোর্টাল সংবহন। সাধারণত মেরুদণ্ডী প্রাণীতে হেপাটিক পোর্টাল সংবহন এবং রেনাল পোর্টাল এই দুই ধরনের সংবহন দেখা যায়। তবে রেনাল পোর্টাল সংবহন মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে অনুপস্থিত। তাহলে মানবদেহে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহনে প্রথমেই পৌষ্টিক অঙ্গসমূহ অর্থাৎ পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, অগ্নাশয়, অন্ত্র ও প্লীহা থেকে কৈশিক জালিকার মাধ্যমে রক্ত, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে হেপাটিক পোর্টাল শিরা। এই হেপাটিক পোর্টাল শিরা দিয়ে যকৃতে প্রবেশ করবে। যকৃতে যখন প্রবেশ করবে তখন এই সংবহনকে বলা হয় হেপাটিক পোর্টাল সংবহন। যকৃতে যাওয়ার পরে এই যকৃতে কৈশিক জালিকায়
পরিণত হবে। কৈশিক জালিকাগুলো আবার একত্রিত হয়ে যে শিরা গঠন করবে তাকে বলা হয় হেপাটিক শিরা। এই হেপাটিক শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। একেই বলা হচ্ছে কি পোর্টাল সংবহন। এই পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তাটা হচ্ছে কি, এই বিভিন্ন খাদ্য যখন আমাদের পৌষ্টিক অঙ্গসমূহে পৌঁছায়, শোষিত হয়, তখন কি হয়, আমাদের গ্লুকোজ, অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে সেটা কি করে যকৃতে এসে গ্লাইকোজেনে পরিণত হয়, অর্থাৎ আমাদের ভবিষ্যতের জন্য এটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। পরে যখন আবার রক্তে গ্লুকোজের অভাব দেখা দেয় তখন এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজের মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। এছাড়াও আমাদের যকৃত কি করে, আমাদের যে বর্জ্য পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন হয়, যকৃত সেটা ইউরিয়ায় পরিণত করে বৃক্কের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় এবং রক্তকে পরিশুদ্ধ করে। এছাড়াও এই পোর্টাল সংবহনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি রক্তে প্রোটিন উৎপন্ন করে, অর্থাৎ যকৃত রক্তে প্রোটিন উৎপন্ন করে রক্তে সরবরাহ করে। এই হচ্ছে পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা। দেহে রক্ত সংবহনের মূল চালিকার শক্তি হিসাবে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যে অঙ্গটি রক্তের মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে সেই অঙ্গটি হচ্ছে এই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডেরও আবার নিজের কি দরকার, পুষ্টি এবং অক্সিজেন দরকার। এই চাহিদা যে পূরণ হয় সেটাই হচ্ছে কি করোনারি সংবহনের মাধ্যমে। হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী এই সংবহনকেই বলা হচ্ছে কি করোনারি সংবহন। তাহলে দেখো সিস্টেমিক ধমনীর, এই যে দেখো সিস্টেমিক ধমনীর গোড়া থেকে অর্থাৎ সিস্টেমিক ধমনীর মাধ্যমে করোনারি ধমনীতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় চলে যাচ্ছে, হৃৎপ্রাচীরে চলে যাচ্ছে। এছাড়া যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তা করোনারি শিরার মাধ্যমে কোথায় আসছে, ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এটিই হচ্ছে কি করোনারি সংবহন। শিক্ষার্থীরা, তোমাদেরকে এতক্ষণ যা বুঝিয়েছি আমার মনে হয় তোমরা তা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার সুস্থতা কামনা করছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।